বসো, তোমাকে দেখা যাবে না, আমি কম্পিউটার ঘুরাই দিচ্ছি। ওই যে হচ্ছে, কি শুরু করবো? হ্যাঁ, তুমি দেখলে তো দেখা যাবে। এই প্রিয় দর্শক শ্রোতা, আজ 27 অক্টোবর বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইকের 8ম আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেলী জামান খান। প্রথম আলো উত্তর আমেরিকার পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানটি পর্যায়ক্রমে উপস্থাপন করে থাকেন। আশা করছি আজকের অতিথিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানটি চমৎকার হবে। বরাবরের মতো এবারও কারিগরি সহযোগিতায় পাশে আছেন এইচবি রিতা। দর্শকদের কোনো প্রশ্ন থাকলে তিনি সে প্রশ্ন নিয়ে সামনে আসবেন। আপনার প্রশ্ন ছাড়াও নিজেদের যে কোনো মতামত এখানে জানাতে পারেন। www.prothomalo.ny.com এই লাইক শেয়ার দিতে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। অনলাইনে আপনারা দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ সব খবর, পড়তে পারেন আমাদের সব তুখোড় লেখকদের লেখা। অনলাইনে ভিডিও ট্যাবে গিয়ে দেখতে পারেন পুরনো অনুষ্ঠানের ধারণকৃত অংশ, মূল্যবান সব আলোচনা এবং তথ্যচিত্র। প্রথম আলো ইউএসএ ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটি। আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ আপনারা শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা। আজকে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আজ আমার সঙ্গে আছেন, তাদের সাথে পর্যায়ক্রমে কথা হবে। উপস্থিত আছেন শায়লা আজিম, নিউ ইয়র্কের বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অন্যতম একজন হলেন শায়লা। তিনি আমাদের স্বজন এবং প্রিয়জন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যার নিত্য কাজ। আমরা এই উদ্যমী মহৎ নারীর কথা শুনব। আছেন আব্দুল্লাহ জাহিদ, যিনি একাধারে লেখক এবং কুইন্স লাইব্রেরির ব্যবস্থাপক। নিউ ইয়র্কের অনেকেই আব্দুল্লাহ জাহিদকে জানেন, তার লেখা নিয়মিত ছাপা হয় আমাদের পত্রিকায়। তার কাছ থেকে শুনবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। উপস্থাপকের কথা যত কম বলেন দর্শক ততই খুশি হন, এটা ব্যক্তিগত ধারণা থেকে বলছি, তাই কথা বাড়াচ্ছি না। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি শায়লা আজিম এবং আব্দুল্লাহ জাহিদ। দর্শকরা আপনাদের কাছ থেকে শুনবেন আপনাদের কথা। শুরুতে যদি একটু জাস্ট আপনারা দর্শকদের উদ্দেশ্যে হাই বলতে বলেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ জাহিদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সন্ধ্যায় আমাদেরকে যারা দেখছেন সবাইকে অভ্যর্থনা জানাচ্ছি। শায়লা আজিম, আপনি একটু দর্শকদের মানে বলেন, শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের সকল দর্শক সহ সারা পৃথিবীতে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথম আলো উত্তর আমেরিকাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে অতিথি হিসাবে যুক্ত করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে যাব আমাদের প্রিয় শায়লা আজিমের কাছে। শায়লা আপা, তুমি শুধু একজন নারী উদ্যোক্তাই নও, নিউ ইয়র্কের একজন আলোকিত মানুষ। নগর কেন্দ্রের বাইরে চমৎকার বাড়িতে তোমার বসবাস। সেখানে আমরা জানি তুমি একজন সফল সবজি চাষী। তা তোমার এই সবজি চাষের খবর কিন্তু নিউ ইয়র্কবাসীর কাছে অজানা নয়, কারণ ফেসবুকের মাধ্যমে আমরা তোমার প্রতিদিনের আপডেট দেখি। নানা রকম সবজি এবং তার বিভিন্ন রান্না অনেক কিছু আমরা দেখে থাকি। তো তুমি যদি আমাদেরকে তোমার এই চাষবাসের একাগ্রতার কথা একটু জানাও আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ শেলী তোমাকে এত সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য। আসলে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পছন্দ, নিজস্ব একটা চিন্তা ভাবনা, নিজস্ব একটা জগৎ থাকে, যে জগৎটাকে নিয়ে সে সবচেয়ে বেশি
এনজয় করে। তো আমার চাষাবাদের ব্যাপারে তুমি আজকে যে প্রশ্নটা করলে, এটা আমার শুরুর থেকে বলতে হবে। একেবারে ছোটবেলার থেকে কেন জানি এই গাছ গাছালির উপর, বাগানের উপর আমার একটা অন্য ধরনের আকর্ষণ ছোটবেলার থেকেই ছিল। তো যেহেতু বাবা সরকারি চাকরি করতেন এবং সেই চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ঘুরতে হয়েছে, তো কখনো কোনো একটা এলাকাতে যখন আমরা জেলাতে যখন আমরা থেকেছি, হয়তো দেখা গেছে যে ওখানে আমার বাবা বা বাড়ির আশেপাশের লোকজন তারা সবজি চাষ করছেন, সবজি গাছগুলি যখন গ্রো করছে, বড় হচ্ছে, ঠিক এই সময়ে হয়তো দেখা গেল যে প্রায় সময় এরকম হয়েছে যে বাবা বদলি হয়ে অন্য জেলায় চলে যাচ্ছেন। তো স্বাভাবিক কারণে আমরা আমাদের সবকিছু নিয়ে সেই নতুন জায়গার উদ্দেশ্যে যখন রওনা হই, সারাটা পথ জুড়ে আমার কেবল সেই বাগানের চিন্তার স্বপ্ন, যে গাছগুলিকে কে দেখবে, গাছগুলি বড় হবে কিভাবে, কি হবে, এরকম করতে করতে কিন্তু ছোটবেলার সময়গুলি, দিনগুলি আমার গেছে আর কি। আর কখনোই এই, যেহেতু ওই যে আবার বললাম আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, কোথাও এক জায়গায় তিথি হতে পারেন নাই, যার ফলে একটা স্বপ্ন রয়ে গেছে। তো আমি যখন আমেরিকাতে এসে বসবাস করা শুরু করি প্রথম দিকে, তখন কিন্তু আমাদের এখানে বাংলাদেশের কোনো সবজি আমি কখনো, আমার মনে পড়ে না। দু একটা ইন্ডিয়ান ইয়ে ছিল, গ্রোসারি শপ ছিল। সো আর তো আমেরিকান সবগুলিতে আমরা কমন মানে রেগুলার ভাবে একই জিনিস আমরা সবসময় গ্রোসারিতে গিয়ে কিনতাম। তখন আমার মাথায় ঢুকলো যে আচ্ছা, একটা কাজ করি, আমি নিজেই কেন একটা সবজির ছোট বাগান করা শুরু করি না কেন। বাট সে সময় কিন্তু এই সিড গুলি আনা বা সিড গুলি খুব অ্যাভেলেবেল ছিল না, এটা সবাই জানে আমাদের সময়কার। যাই হোক, তখন থেকে আমি আমার একটা, জাস্ট এটা বলতে পারো, এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে। এবং আমার লাইফের সাথে আমার এই বাগান করাটা এমন ভাবে মিশে আছে যে আমার মনে হয় না খুব বেশি সামার টাইমে আমি এই বাগান ছেড়ে কোথাও বেড়াতে গেছি বা কোথাও আমি ভ্যাকেশন করতে গেছি। এটা নিয়ে আমার পরিবার আমাকে অনেকবার অনেক ধরনের কমপ্লেন করেছে। তারপরেও আমি চেষ্টা করি যে পুরো সামারটাই আমি নিউ ইয়র্কে থাকতে। আর আমার মনে হয় যে নিউ ইয়র্কে যদি সামারটা এত ছোট না হয়ে অনেক বড় হতো, তাহলে হয়তো আমার চাষাবাদের আনন্দটা আমি আরো উপভোগ করতে পারতাম। আসলে সবজি বাগান করার যে একটা আনন্দ, এটা কিন্তু আমার মনে হয় একটা মানুষের জন্য সবচেয়ে বড় মেডিটেশন, এবং নিজেকে আনন্দ দেওয়ার, নিজেকে সবকিছু থেকে দূরে রাখার একটা একান্ত সময় আমার মনে হয় এই গাছগাছালি নিয়ে যারা থাকেন, আমার সাথে সবাই একমত হবেন যারা আমার মতো বাগান প্রেমী। তো মাঝে মাঝে আমি এটা অনেকটা আমার পরিবারে সবাই পাগলামি মনে করে, মাঝে মাঝে আমার মনে হয় যে আমার গাছ আমার কথা বুঝতে পারে, আমাকে বুঝতে পারে, এবং আমার যত্ন ওরা খুব ভালোভাবেই মানে অনুভব করতে পারে। এইটা কেন জানি আমার মনের মধ্যে সবসময় আছে আর কি। সে কারণেই আমি গাছগাছড়ার কাছাকাছি থাকতে খুবই পছন্দ করি। আচ্ছা শায়লা, তোমাকে আমি আরেকটা মানে একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আমরা যারা এখানে অভিবাসী, আমরা আমাদের নিজের দেশ ছেড়ে এখানে আসি, তো শুরুতে আমরা তো একেবারে খালি হাতে শূন্য হাতে আসি মোটামুটি, তাই না? তেমন কিছু। তো এই যে শুরুটা আমাদের এখানে অভিবাসী জীবনের, তোমার এই শুরু জীবনের মানে আজকের এই পর্যায়ে আসতে তো তোমাকে অনেক সময় লেগেছে। তোমার শুরুর যে লড়াইটা এখানে মানে নিজেকে এখানকার গড়ে তোলার জন্য, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো, সেই লড়াইয়ের দিনগুলো। সেটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছো শেলি। লড়াইয়ের গল্প শুরুর দিকে সবার জীবনে থাকে, এবং প্রত্যেকের এই লড়াইয়ের গল্প এমন এমন ভাবে সবার মনে এটা গেঁথে থাকে, সারা জীবনের জন্য মনে হয় এটা একটা বিরাট বড় পুঁজি হয়ে থাকে, এটা স্বপ্নের মধ্যেও মাঝে মাঝে নাড়া দেয়। তো যেটা হয়, ইভেন
এই দেশে প্রথম দিকে প্রফেশনালরা যারা আছেন, যারা প্রফেশনের সাথে সংযুক্ত, যারা হাইলি এডুকেটেড, একমাত্র স্টুডেন্ট ছাড়া যারা যখন এই দেশে এসে বসবাস করা শুরু করে, প্রথম দিকে প্রত্যেকের জীবনে শুরুটাই একেবারে অন্যরকম ভাবে শুরু করতে হয়। কারণ এটা আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে। প্রথম কথা হলো যে এখানে নিজের শিক্ষার যোগ্যতা অনুযায়ী কোনো জব, কোনো কাজ পেতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হলো এ দেশের যদি লাইসেন্সের সাথে রিলেটেড থাকে তাহলে লাইসেন্স নিতে হবে, যদি পড়াশোনার রিলেটেড থাকে তাহলে পড়াশোনাটা শেষ করতে হবে। আর অড জবের ব্যাপারে তো কোনো কিছুই ম্যাটার করে না। তো শুরুর দিকে সবার এই স্ট্রাগলটা হয়, যারা যে বিষয়ে পড়াশোনা করতে চায় অথবা যে বিষয়ে তারা প্রফেশনের দিক থেকে তারা সেই প্রফেশনটাকে একসেপ্ট করতে চায়, সেটার উপরে বেস করে জীবন কিন্তু অনেক কঠিন ভাবে শুরু হয়। এটা ডিপেন্ড করে আর কি কে কিভাবে কোথায় জীবনটাকে কোথায় দেখতে চায়, এটা পুরো একটা অনেক বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো আমার যেটা হয়েছিল, যেহেতু আমি মানে আমার বিবাহিত জীবন এখানে শুরু হয়েছে, তো বাংলাদেশের পড়াশোনা নিশ্চয়ই একটু আগে বললাম, যেটা আসলে কোনো প্রথম দিকে কাজেই লাগে নাই। তারপরে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা মানুষ আমি, সেখানে একটা বড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। এবং আমাদের সময় বিশেষ করে আমরা যে সময়টাতে আমেরিকাতে এসেছি সে সময় বাংলাদেশে ইংরেজি বলা প্রথাটা ওরকম ছিল না। অনেক সময় কলেজ ইউনিভার্সিটিতে যদি একটু ট্রাইও করেছি, অনেকে আবার সেটা নিয়ে নানা ধরনের বিদ্রুপ, নানা ধরনের মস্করা করেছে। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা বড় ফ্যাক্টর এই দেশে। সুতরাং শুরুর দিকে আমার মনে হয় প্রত্যেকেরই একটা করে সুন্দর গল্প থাকে। আমার গল্পটা যেমন ছিল, যেহেতু আমি বিবাহিত জীবনে ফার্মাসিস্টের ঘর করেছি, আমি প্রথম আমার জীবনে যে জবটা আমি আমেরিকাতে করেছি সেটা হলো আমি সিভিএস ফার্মেসিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসাবে একটা ছোট কোর্স করে আমি একটা লাইসেন্স নিয়ে ওখানে লিড টেকনিশিয়ান হিসাবে 3 বছর আমার জীবন শুরু করি আর কি। সেটাই ছিল আমার জীবনের প্রথম যাত্রা। এবং টু বি অনেস্ট উইথ ইউ, লাইক আমারও ওরকম সমস্যাটা ছিল যে আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। আর ফার্মাসির মতো একটা ডিফিকাল্ট এবং ক্রিটিক্যাল জায়গায় কাজ করা অনেক কঠিন ছিল, এত সহজ ছিল না। তো আমরা এবার একটুখানি আবার একটু জাহিদ ভাইয়ের কাছে যাই, আবার তোমার কাছে ফিরে আসবো আর আরো তোমার কথা শোনার জন্য। তো জাহিদ ভাই বসে আছেন, তার সাথে একটু কথা বলে নিই আমরা। ঠিক আছে জাহিদ ভাই, আমরা আপনার লেখালেখি নিয়ে একটু শুনতে চাই। সেরকম আপনার লেখার বিষয়, পেশাগত লেখার বিষয়, তারপর লাইব্রেরি একটা, মানে লাইব্রেরিতে একটা কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ স্থান। তো সেখানে কি শুধু বই পাওয়া যায় এমন না, আমরা কমিউনিটির জন্য অনেক কিছু কর্মসূচিও গ্রহণ করে থাকেন আপনারা, তাই না? এসব নিয়ে যদি একটু বিস্তারিত ভাবে বলেন আমাদের। আমাদের এই আমেরিকাতে যে লাইব্রেরির যে কনসেপ্টটা আছে, এই লাইব্রেরি কনসেপ্ট আমাদের দেশের লাইব্রেরি একেবারে ভিন্ন। হ্যাঁ, এমনকি আমাদের দেশে অনেক লোক, আমাদের দেশে লাইব্রেরি বলতে যেখানে যে বই বিক্রি হয় আমরা সেটাকেও কিন্তু লাইব্রেরি বলি বাংলাদেশে। যে এটা কালকেও দেখলাম একটা ভিডিও যে লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, মানে বইয়ের দোকান বন্ধ হয়ে গিয়ে অন্যরকম দোকান হচ্ছে। তো ওটাকে কিন্তু এই দেশে লাইব্রেরিটা হচ্ছে আপনার একটা কমিউনিটি সেন্টার, অ্যাকচুয়ালি কমিউনিটি লাইব্রেরি। হ্যাঁ, এইখানে আপনার শুধুমাত্র বই থাকে না, এই বই ছাড়াও এখানে বিভিন্ন ধরনের, আমি যেহেতু কুইন্স লাইব্রেরিতে আছি, কুইন্স লাইব্রেরিতে অন্তত পক্ষে বছরে 1000-5 অনুষ্ঠান হয়। ইভেন এমনকি আরো বেশি হয়, আমার মনে হয় সংখ্যাটা আমি একটু কমই বললাম। কারণ হলো প্রত্যেকটা লাইব্রেরিতেই প্রতিদিনই কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। বাচ্চাদের জন্য প্রোগ্রাম হয়, ইমিগ্রেন্টদের জন্য হয়, মায়েদের জন্য হয়, একেবারে যারা স্কুলে যায় না সেই ছোট বাচ্চাদের জন্য হয় আপনার এবং
সবচেয়ে এই মুহূর্তে যেটা আমি প্রথমেই যেটাকে বলতে চাই যে আমাদের কুইন্স লাইব্রেরি হলো ইমিগ্রেন্টদের জন্য একটা ওপেন উইন্ডো। একজন লোক যখন ইমিগ্রেন্ট হয়ে আসে, সে প্রথমে যেসব জায়গায় যায় তার মধ্যে 1 নম্বরে আমি বলবো যে সে লাইব্রেরিতে আসে, একটা লাইব্রেরি কার্ড করতে চায়। এটা একটা আইডেন্টিটি। এবং শুধু তাই না, সে লাইব্রেরিতে এসে খোঁজ নেয় যেখানে ইংরেজি ক্লাস আছে কিনা। হ্যাঁ, এবং এই যে আজকে দেখেন যে প্রায় 19 বা 20 হাজার আমাদের এখানে শরণার্থী নিউ ইয়র্কে আসছে, এবং এরা সবাই আমাদের লাইব্রেরির একটা ভেন্যু আছে যেখানে অ্যাকচুয়ালি এটা সিটি থেকে দেয়, কিন্তু ওরা লাইব্রেরিটাকে ইউজ করে আইডি দেওয়ার জন্য। তো এইভাবে এই লাইব্রেরিতে এসে ইংরেজি শিখে ভালো চাকরি মানে পেয়েছেন এরকম বহু আমার পরিচিত, আমি নিজে, এবং তাদেরকে আমরা লাইব্রেরিয়ানরা হেল্প করে যে বিভিন্ন জায়গায় কোথায় চাকরির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আমাদের সেটাও আছে। আমাদের যেমন সেন্ট্রাল লাইব্রেরিতে আপনার একটা জব ইনফরমেশন সেন্টার আছে, সেখানে আপনার বিভিন্ন ধরনের চাকরির জন্য কিভাবে রেজিউমে লিখতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, একটা মক ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা আছে, এগুলো আছে। তাছাড়া যেমন ধরেন আপনার মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা সবসময় করি। শুধু বই তো আমাদের আছেই। হ্যাঁ, বই তো বিভিন্ন ধরনের বই আছে, এবং বই শুধু যেদিন আপনার অ্যামাজনে পাওয়া যায় বা বার্নস এন্ড নোবেলে পাওয়া যায়, একই দিনে একই বই কুইন্স লাইব্রেরিতে পাওয়া যায় ফ্রি একই দিনে। হ্যাঁ, সুতরাং এটা একটা কম্পিটিশন, আমাদের সঙ্গে তাদের একটা কম্পিটিশনও থাকে যে বার্নস এন্ড নোবেলস এ যেরকম থাকে আমরা ওইভাবে ডিসপ্লে করি, ওইভাবে সাজাই। হ্যাঁ, এবং এবং লাইব্রেরিতে সবকিছু কিন্তু ফ্রি। এখন কি ইভেন লাইব্রেরিতে যদি আপনার এখন কেউ যদি বই নেয় এবং সেটা যদি দিতে দেরিও করে তাহলে কিন্তু ফাইন হয় না, এখন আর ফাইন নাই। তাহলে আমরা যখন ফেরত দেয় তখন ফাইনটা আমরা অটোমেটিক্যালি ওইটা উইথড্র হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে কুইন্স লাইব্রেরি আমি বলবো যে এটা একটা ইমিগ্রেন্টদের জন্য মানে এরা সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যে আপনি কোথায় স্বাস্থ্য সেবা পাবেন, কোথায় আপনি আপনার বাচ্চাকে স্কুলে আপনাকে কি করতে হবে, যে ছোট বাচ্চা যারা আছে একেবারে টডলার যারা, তাদের জন্য স্কুল টাইমের বাইরে এখানে প্রোগ্রাম থাকে, এবং বিভিন্ন ধরনের সবকিছু মিলিয়ে লাইব্রেরিটা হলো শুধু বই না, আপনার একটি সমাজের একটা পুনর্গঠন, তাদের একটা তথ্য কেন্দ্র হিসাবে আপনি বলতে পারেন এই লাইব্রেরিগুলি। আমার মনে আছে আমি যখন প্রথম এখানে এসেছি লাইব্রেরির সদস্য হয়েছি যখন ফার্স্ট, এবং বইয়ের জন্য অনেক ফেরত দিতে ভুলে যেতাম, এরকম অনেক হয়েছে। তো জাহিদ ভাই, আমি আপনার নিজের ব্যক্তিগত লেখালেখি নিয়ে যদি কিছু বলেন, এবং পাশাপাশি এখন যে বিশ্ব সাহিত্যের চলমান ধারা এসব নিয়ে যদি কিছু কথা বলেন আমাদের সাথে। আমি বিশ্ব সাহিত্যের আগে আমার নিজের নিয়ে একটু বলি। আমি চেষ্টা করছি, আমার একটা অবজারভেশন ছিল এখানে আসার পরে, আমি যেহেতু লাইব্রেরিতে কাজ করি, আমার যেমন অনেক কিছুতে আমার অ্যাক্সেস অনেক বেশি থাকে। আমি লাইব্রেরি ডাটাবেস ইউজ করতে পারি এবং বিভিন্ন লাইব্রেরির সঙ্গে করসপন্ডেন্স করে, যেমন ধরেন আমি একটা বই লিখলাম যেটা যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বিশ্ব সংবাদপত্রে আমাদের যুদ্ধটাকে তারা কিভাবে দেখলো, এবং খুব মানে চমৎকার সব স্টোরি, যেগুলি ইভেন আপনি হয়তো শুনবেন অনেক সময় বলে অনেকেই যে স্বাধীনতার যে ঘোষক শেখ মুজিব করলো নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছিল নাকি অন্য কারো ছিল, এর প্রমাণ হিসেবে। কিন্তু আমি দেখলাম যে সত্যি সত্যি আমি সেটাও খুঁজলাম, আমি খুঁজে দেখলাম যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে পত্রিকাগুলিতে এমন কোনো খবর আছে কিনা যে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, কেউ কি এটা নোটিশ করছিল কিনা সে সময়। হ্যাঁ, খালি আমরা যে বলছি তা না। এবং আমি খুঁজে পেলাম যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার যে মর্নিং সান পত্রিকায় এ নিয়ে কিন্তু তারা রিপোর্ট করছে যে হ্যাঁ, তারা মানে সেকেন্ডারি, এটা যদিও তারা সে নিজে শুনে নাই, হ্যাঁ, তার সেকেন্ডারি সোর্স থেকে সে বলছে যে তাকে বলছে যে অনেকে যে, এবং সেটা মানে আমি বলবো যে এটা যেমন ধরেন এখন একজন বায়াসড হয়ে বলতে পারে, সেই সময়টা তার বায়াস হওয়ার কিছু নাই। সে বলছিল যে হ্যাঁ, একটা অনেক লোকজন ওরা বলছে ওকে যে ইপিআর এর একটা বার্তা তারা ক্যাচ করতে পারছে, এটা সম্ভবত বাংলাদেশের যশোর থেকে বা এই জায়গা থেকে আসছে, এরকম নিউজ কিন্তু আসছে পত্রিকায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এইগুলি নিয়ে কাজ করার একটা সুযোগ আমি আমার লাইব্রেরিতে থাকার ফলে আমি এই সুযোগটা আমি নিতে পারছি। তাছাড়াও আমার যেমন ধরেন আরেকটা স্পেশালিটি আমি দেখলাম যে যখন রবীন্দ্রনাথ তার যখন লেখালেখি করেন, যার তো পূর্ণ যৌবন বা 50 বছর বা যে সময়টা, সেই সময়টা
আমাদের ভারতের সঙ্গে উপমহাদেশের সঙ্গে ইউরোপের খুব ঘনিষ্ঠ কানেকশন ছিল, লোকজন ওখানে পড়তে আসতো, বিভিন্ন কাজে আসতো, কিন্তু তারপর আমেরিকাতে কিন্তু একটা গ্যাপ। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু ওখান থেকে আবার আমেরিকাতে আসছেন এবং 5 বার আসছেন। এটা আমি আশ্চর্য হই অনেকের সঙ্গে কথা বললে, তারা জানেই না। এবার আমাকে অনেক শিক্ষিত লোক প্রশ্ন করছে, রবীন্দ্রনাথ কি আমেরিকা আসছিলেন নাকি কখনো? হ্যাঁ, এবং কিন্তু উনি যে 5 বার আসছেন এটাই কিন্তু অনেকের জানা নেই। এবং শুধু আসেনই নাই, এখানে তার আর্ট এক্সিবিশন হয়েছে, এখানে তার 40টা বই নিউ ইয়র্ক টাইমস এর বেস্ট সেলারে ছিল। হ্যাঁ, এখানে তার নাটক অভিনীত হয়েছে ব্রডওয়েতে, এবং তার ইভেন তার অনুষ্ঠানে যে পয়সা আয় হয়েছে সেটা 1930-তে উনি নিউ ইয়র্কের বেকারদের জন্য উনি দান করে গেছেন। বহু মানে একটা বিরাট ব্যাপার। কারণ হলো যে আমি যেটা বললাম যে উনি সবচেয়ে ভারতে তো সবচেয়ে বেশি দিন থাকছেন, তারপরে কিন্তু ইংল্যান্ডে থাকছেন। হ্যাঁ, ইংল্যান্ডে থাকছেন, এরপরে থার্ড কিন্তু আমেরিকাতে উনি থাকছেন। 17 মাস টোটাল তার লাইফে, 17 মাস তিনি আমেরিকাতে ছিলেন। তো আমি মূলত এটাই এখন আমার রিসার্চের একটা মূল বিষয়। আমি এটা নিয়ে কাজ করি এবং বিভিন্ন সময় অনেক পত্রিকাতে আমার বই এখনো ছাপা হয় নাই। আমি আশা করতেছি একটা ভালো প্রকাশকের জন্য একটা নতুন মানে এই বিষয়ের উপরে আপনার একটা নতুন বই আসতেছে, আশা করতেছি। হ্যাঁ, অবশ্যই। তো আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, আরো কথা হবে। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা যদি আব্দুল্লাহ জাহিদ ভাইয়ের কাছে কিছু জানতে চান কোনো বিষয়ে, তো প্রশ্ন রাখতে পারেন। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে পৌঁছে দিব, তারা উত্তর দিবেন। এবং শায়লা আজিমের কাছে যদি কারোর প্রশ্ন থাকে, প্লিজ আপনারা আপনাদের প্রশ্ন কিংবা মতামত আমাদের এখানে জানান। আমরা সেগুলো আমাদের অতিথিদের কাছ থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। তো ফিরছি শায়লা আজিমের কাছে আবার। শায়লা আপা, আমরা জানি তুমি মানে স্পেশাল বেবিদের নিয়ে কাজ করো, তোমার নিজের একটি স্পেশাল বেবি আছে। তো তুমি এই মহৎ কাজে কিভাবে জড়ালে? তারপর এই এই স্পেশাল বেবিদের নিয়ে যে কাজ করার তোমার অভিজ্ঞতা বা তোমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা তুমি যদি আমাদের দর্শকদের কাছে একটু শেয়ার করো, আমাদের জানাও, তো আমাদের অনেক দর্শক মনে হয় উপকৃত হবে। আবারও ধন্যবাদ শিলি তোমাকে। আর যে প্রশ্নটি করেছো সেই প্রশ্নটি আসলে খুবই কি বলবো, আসলে এটা একটা এমন একটা জায়গা, যারা এই জায়গাতে বিচরণ না করে অথবা যাদের এ ধরনের কোনো অভিজ্ঞতা পরিবারের মধ্যে নাই, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা অন্যরকম পৃথিবী, অন্যরকম একটা জগৎ। আমার নিজের বাচ্চাটার কথাই বলি। আমার প্রথম বাচ্চাটা, আমি প্রথম বাচ্চা হিসাবে যখন আমার বাচ্চার নানা ধরনের ফিজিক্যাল প্রবলেমের কথা ওর মেডিকেল ডক্টররা আমাকে জানালো বা বলল, মা হিসেবে কিন্তু প্রথমে আমি এগুলোকে মেনে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। এবং আমি জীবনের প্রথম আমার বাচ্চাটার মানে ওর জন্যই আমি জানতে পেরেছি যে আসলে অটিজম শব্দটা অর্থ কি, বা এটার মানে কি, বা এটা কেন এরকম সমস্যার মধ্যে এই বাচ্চারা পড়ে। কারণ আমার পুরো পরিবারের মধ্যে আমার বাচ্চাটাই প্রথম, যার ফলে আমার তো অভিজ্ঞতা নাই এবং আমাদের পরিবারের মধ্যে কারো কোনো অভিজ্ঞতা ছিল না। তো আস্তে আস্তে আমার বাচ্চাটাকে যখন একটা বিশেষ স্কুলে দিলাম, এবং আমার জীবনের সেই সময়টা অনেক ডিসিশন আমাকে পরিবর্তন করতে হয়েছে, আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। কারণ আমার আরো দুটো বাচ্চা আছে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি অনেক কিছুই আমার লাইফের চেঞ্জ করতে হয়েছে। তো আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেতাম, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের যে স্কুল, আমার ছেলেটা লং আইল্যান্ডের হেড ইনজুরি অ্যাসোসিয়েশন, ওখানে সে তার গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। ওখানে যখন আমি প্রতিদিন সকালে আমার বাচ্চাটাকে নিয়ে যেতাম, ওখানে যাওয়ার পরে আমার মানে মেন গেটের সামনে যখন সব বাচ্চারা একসাথে নর্মাল স্কুলের মতো বাচ্চারা
ঢুকতো ভিতরে, আমি প্রায় সময় ওখান থেকে মানে আমি ইমোশনালি এত আমার ব্রেকডাউন হতো যে আমার মনে পড়ে না এমন একটা দিন আমার গেছে যে আমি চোখ মুছতে মুছতে আমি গাড়িতে ফিরে আসছি। এবং বাকিটা সময় যখন আমি বাসায় আসছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি ভেঙে পড়লে চলবে না। আমার আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা অনেক দিক থেকে অনেক ভাবে তাকে ইয়ে করা যাবে, বড় করা যাবে। নিশ্চয়ই তার ভিতরে এমন কোনো গুণ বা এমন কোনো কিছু আছে যেটা হয়তো আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। শুধু অটিজম, বাচ্চাটা বিশেষ চাহিদা সম্পন্ন বলে তাকে আমি অন্য বাচ্চাদের তুলনায় তাকে আমি অবহেলা করব বা তার প্রতি আমি কম যত্নবান হব, আমি নিজের সাথে তখন বোঝাপড়া করে তখন আমি নিজেকে এডুকেটেড করার চেষ্টা করলাম, জানতে শুরু করলাম, বিভিন্ন বই পড়া শুরু করলাম, এডিএসডির উপরে পড়াশোনা করলাম, তারপরে বাইপোলার ডিসঅর্ডারের উপরে পড়াশোনা করলাম, বিভিন্ন কোর্স, যত ছোট ছোট কোর্স তখন করা যায়, চাইল্ড বিহেভিয়ার উপরে যতগুলো কোর্স তখন অ্যাভেলেবেল ছিল আমি করলাম। তারপরে ওর সাইকোলজিস্টের সাথে আমি প্রতি মাসে একবার করে বসতাম এবং জানতে চাইতাম যে ওর সমস্যাগুলো কি। তো আসলে আমি যে স্কুলটার সাথে ইনভলভ ছিলাম সেই স্কুলটার বাচ্চাগুলির এক একটা সময় এক এক ধরনের সমস্যার, এক এক ধরনের রিয়াকশন, এক একটা সময়ে মানে মুড যে কখন কোন বাচ্চার মানে চেঞ্জ হতেছে, কখন যে কোন বাচ্চা মানে একটা কিছু মধ্যে ইনভলভ হয়ে এটাকে একটা দুর্ঘটনার মতো বা একটা সিচুয়েশন বা একটা ইস্যু তৈরি করছে, এটা খুবই মানে ডিফিকাল্ট এটাকে এক্সপ্লেন করা। তো প্রথম দিকে আমার বাচ্চাটার যে সমস্যাটা ছিল, আমার ছেলে, বড় ছেলে নাহিয়ান, তোমরা সবাই তাকে চিনো বাই নেমে এবং ফেসবুকের কারণে। নাহিয়ান বেশ বেশ কি বলবো, দুরন্ত এবং খুবই ভায়োলেন্ট ছিল। ভায়োলেন্ট বলতে ও যখন রেগে যেত তখন ও দিক বিদিক শূন্য হয়ে হাতের সামনে যা কিছু পেত সবকিছু ছুঁড়ে ফেলে দিত, তারপরে নিজের উপরে সে হার্ট করার চেষ্টা করত। এইগুলি যখন দেখতাম এবং ওকে যেভাবে ওর স্কুলের যারা কাউন্সিলর বা ওর সাথে যারা থাকতো তারা যেভাবে ওকে রেস্ট্রেন করতো, ওকে যেভাবে মানে সেই মুহূর্তে ওকে শান্ত করার জন্য যা ওর সাথে এক ধরনের ফিজিক্যাল একটা ধস্তাধস্তির মতো হতো আর কি, যেটা মা হিসাবে আমার মনে হয় না, আল্লাহ মাফ করুক, আমার মনে হয় না কোনো মা সেটাকে সহজভাবে নিতে পারবে। তো আমি নিজেকে অনেকভাবে শক্ত করলাম, নিজেকে অনেকভাবে নিজেকে আমি মানে মনকে বোঝানোর চেষ্টা করলাম যে এই সমস্যা থেকে কিভাবে তাকে বের করে আনতে হবে। তখন প্রায় 3 বছর আমার ছেলেকে বুট ক্যাম্পে পাঠানো হলো। বুট ক্যাম্প সম্পর্কে নিশ্চয়ই সবার আইডিয়া আছে, বাট এরকম স্পেশাল চাহিদা সম্পন্ন বাচ্চাদেরও ওদের জন্য এই ধরনের ফ্যাসিলিটিস ছিল, যেখানে খুব রেস্ট্রিক্টেড, আমি যখন তখন চাইলেও ওর সাথে দেখা করতে পারতাম না। ওখানে সে 24 আওয়ার্স থাকতো, তাকে মনিটর করার জন্য লোকজন ছিল। তো যখন আমি এই সেলের মধ্যে আমার ছেলেকে যেদিন দেখলাম এবং অন্য বাচ্চাগুলির সাথে যেভাবে, আসলে ওদের ভালোর জন্য মা হিসাবে হয়তো এটাকে তখন আমি মেনে নিতে পারি নাই, তখন থেকে আমার ভেতরে একটা কাজ শুরু করলো যে আমি কেন আমার বাচ্চাটাকে যে এভাবে হেল্প করছে, আমি কেন অন্য বাচ্চাটাকে, আমার বাচ্চাটার কথা চিন্তা করে আমি কেন তাকে হেল্প করি না। এবং তখন থেকে আমি আমার এই ভলেন্টারি কাজ শুরু হলো। তারপরে আমি বিভিন্ন জায়গায় জব করেছি। সবচেয়ে যেটা আমার জন্য আজকে আমি বলতে পারছি প্রাউডলি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় অনেক বছর ধরে আমি অনেক কয়টা স্কুলের সাথে ইনভলভ। রিসেন্টলি আমি আমাদের খুলনাতে একটা স্কুলের সাথে আমি ইনভলভ হয়েছি, যেখানে বাচ্চাদের বিহেভিয়ারের উপরে ট্রেনিং দেওয়া হয় একেবারে বিনা খরচে। তারপরে তাদেরকে মেডিকেল সাহায্য দেওয়া হয়,
বাংলাদেশে এই নিয়ে অটিজমের উপরে অনেক বড় বড় অর্গানাইজেশন এখন কাজ করছে, অনেক কিছুই হচ্ছে। তারপরেও আমার মনে হয় যে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যদি কিছুটা হলো আমি হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, তাহলে শালাপু আমরা আবার একটুখানি তোমার কাছে আবার ফিরে আসবো। আমরা একটু অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের দর্শকদের কাছ থেকে। তো এইচবিডি তাকে আমি অনুরোধ করব দর্শকদের প্রশ্নগুলো একটু আমাদের এখানে তুলে ধরার জন্য। তারা হয়তো আমাদের অতিথিদের কাছ থেকে কিছু জানতে চান। ধন্যবাদ শেলিজামান। হ্যাঁ, আমাদের দর্শকদের কাছ থেকে 3টা প্রশ্ন এসেছে এই পর্যন্ত। আব্দুল্লাহ জাহিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে, একজন জানতে চেয়েছেন আমরা কমিউনিটি মিডিয়া কি কুইন্স লাইব্রেরির সাথে কোনো পার্টনারশিপ প্রোগ্রাম করতে পারি, যেমন আমাদের লেখকদের নিয়ে? ঠিক কোশ্চেনটা ঠিক মানে ক্লিয়ার হলো না যে কি ধরনের পার্টনারশিপ কথা চিন্তা করতেছিলেন, কি একটি প্রোগ্রাম করার জন্য নাকি কি ধরনের পার্টনারশিপ? আমি ঠিক সেটা মানে এটা একটু ক্লিয়ার করলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্ন উনি প্রশ্নটা রেখেছেন। আমরা তবে যদি মনে করেন যে একটা কেউ যদি এরকম মনে করেন যে আমরা একটা যেমন আমাদের বিভিন্ন ধরনের হয় লেখকের দিয়ে নিয়ে, যেমন ইন্ডিভিজুয়াল ইন্ডি লেখকদের সমাবেশ হয়, যারা ইন্ডিভিজুয়ালি বই বের করেন, হ্যাঁ, তাদের নিয়ে মাঝে মাঝে হয়। অনেকে অথার টকের জন্য অনেক সময় অনেক লেখককে আমরা আমাদের এখান থেকে আমরা হায়ার করি, হ্যাঁ, তারা তাদের বই নিয়ে কথা বলেন। তো এরকম ভাবে হয়। আর আমার নিজের লাইব্রেরিতে আমরা একটা অনুষ্ঠান আমরা করতাম, সেটা হলো যে একটা বই নিয়ে আলোচনা করতাম আমরা কি। তো সেটা আমাদের এটার নাম ছিল পাঠকের পাতা। তো আমরা বিভিন্ন লেখককে বলতাম, বা একটি বই নিয়ে আমরা কোভিড এর আগে প্রায় 2 বছর কাজ করছিলাম এটা নিয়ে। আমরা এক একটি বই নিয়ে এটা সবাই পড়ে, মানে জাস্ট একটা বুক ক্লাবের মতো সবাই তারপরে এটা নিয়ে আলোচনা করতো। এইভাবে প্রায় আমরা 2 বছরে 24-25টা বই আমরা আলোচনা করছি। অনেক খুব ভালো আমাদের জমজমাট ছিল। তারপর কোভিড এর পরে, কোভিড এর সময় আমরা অনলাইনে ওই প্রোগ্রামটাই আমরা কফি ও কবিতা নাম দিয়ে আমরা যেহেতু ওই প্রোগ্রামটা কন্টিনিউ করলাম, এবং খুব জনপ্রিয় ছিল তখন কোভিড এর সময়টাতে। তো এরকম আর কি। তো কেউ ঠিক কি ধরনের চিন্তা করতেছেন ওটা জানতে পারলে আমি হয়তো স্পেসিফিক্যালি বলতে পারতাম যে কি ধরনের পার্টনারশিপ চাচ্ছেন। ধন্যবাদ জাহিদ ভাই। আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে, সেটা হচ্ছে জাহিদ ভাই, এই দেশের লাইব্রেরির সাথে আপনি আছেন দীর্ঘদিন, তো এদেশের লাইব্রেরিতে আমাদের বাঙালিদের বই রাখার কোনো প্রসেস কিংবা ব্যবস্থা আছে কি? সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের লাইব্রেরিতে বাংলা বই এখন আছে সব লাইব্রেরি, তবে লিমিটেশন আছে। তো আমাদের যেমন ধরেন প্রতি বছর যে এখানে মানে যত বই বের হয়, আমাদের সব বই তো আমরা জায়গায় দিতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে এটা মানে খুব আমরা যেমন ধরেন এখনো হুমায়ুন আহমেদ পপুলার। এখন যদি আমি চিন্তা করি যে হুমায়ুন আহমেদ অনেকদিন হয়ে গেছে, সবাই হয়তো পড়ে ফেলছে, আমি তার সব বই উঠাই ফেলবো। যা আমরা এখানে করি, বেস্ট সেলার বুক ধরেন এই সপ্তাহে আসলো ইংরেজি বইগুলি, আমরা 2 সপ্তাহ পরে হয়তো আমাদের প্রথম সপ্তাহে আমাদের 10টা বই থাকে, তারপরে আমরা এগুলি উইথড্র করে ফেললি, আমাদের হয়তো একটা বই থাকে। হ্যাঁ, সে এরকম। তো এরকম ভাবে আমরা যদি এটা চিন্তা করি, তাহলে মানে যে বই যে মানে কি আমরা নিজেরা বই কালেকশন করি, কিন্তু কেউ যদি ডোনেট করতে চান তাহলে আমরা দেখতে হবে যে বইটা আমাদের মানসম্মত কিনা। কারণ আমরা শুধু একজনকে আমি চিনি এই জন্য একটা বই রেখে দিলাম, তাহলে এটা তো আমাদের একটা স্পেস নিবে, জায়গা নিবে, আর একটা ভালো বই আমরা রাখতে পারবো না। হ্যাঁ, তারপরেও আমরা রাখি যারা যারা এখানে যারা লেখালেখি করেন, তারা যদি আমাদের কাছে বই যারা পৌঁছান, তা আমাদের এখন প্রসেসটা একটু স্লো এই কারণে যে আমাদের জনবলের সংকট আছে, তারপরে তারা অল্প লোক, অনেক কাজ করতে হয়। আমরা এমনিতেই আমরা প্রতি বছর যে সমস্ত বেস্ট সেলার বই থাকে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, আমরা সেগুলি আমরা কালেকশন করি। সেগুলি সবসময় আমরা কালেকশন করি, প্রতি বছরই করি। এই আর কি। জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে একজন জানতে চেয়েছেন, জাহিদ ভাই, কুইন্স লাইব্রেরি থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ট্রেনিং দেওয়া হয়?
ঠিক এইভাবে আপনারা যদি দেখেন লাইব্রেরি ওয়েবসাইটে, আমার মনে হয় যে অনেক ধরনের হয়। আমি তো সব বলতে পারবো না, তবে এটা আমাদের ওয়েবসাইটে গেলেই আপনি দেখবেন যে বহু ধরনের প্রোগ্রাম হয়। যে আপনার কুইন্স www.queenslibrary.org গিয়ে আপনি ওখানে উপরেই আছে ব্যানারেই আপনার প্রোগ্রামস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনি দেখবেন যে কত ধরনের প্রোগ্রামের সংস্থা। যেমন আজকে একটা দেখতেছিলাম আমি, যে যারা নতুন মা হচ্ছে তাদের জন্য একটা অনলাইনে প্রোগ্রাম, হ্যাঁ, যে নিউ মাদার যারা হচ্ছে, হ্যাঁ, তাদের জন্য। তো এমন কিছু নাই যে মানে প্রত্যেকটা জিনিস লাইফের জন্য, জীবনের জন্য যেগুলো দরকার তার সব ধরনের প্রোগ্রামই কিন্তু করা হয়। যেমন আমার লাইব্রেরিতে এখন হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের বাংলা ভাষীদের জন্য আমরা একটা কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করছি, যেটাতে হলো আপনার এখন প্রথমে ছিল যে বেসিক যে ওয়ার্ড শেখানো হলো, তারপরে আমরা এক্সেল এর ক্লাসের ব্যবস্থা, এরপরে থার্ড ফেজে আমরা পাওয়ার পয়েন্ট কিভাবে করতে হবে সেটা শেখাবো আমাদের। তবে আমরা আগে যেরকম রেসপন্স পাইতাম এরকম ভাবে আমরা পাচ্ছি না এখন। এই কোভিড এর পরে লোকজন এখনো সেভাবে ফিরে আসে নাই, তবে আমরা করতেছি। যারা যদি জিজ্ঞেস করেন, যেমন এই যে বাংলা একটা আমরা কম্পিউটার, তাছাড়া আমাদের যেমন ইংরেজি শিক্ষা ক্লাস আছে খুব পপুলার। হ্যাঁ, তো আমরা এই বছর আমরা দুটো ক্লাস আমরা স্টার্ট করলাম, একটা হলো বিগিনার্স লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল। কিন্তু দুঃখজনক হলো ইন্টারমিডিয়েট লেভেলে আমরা মানে ছাত্রই পাই নাই, মানে খুব কম। তো যার ফলে এবার আজকে আমাদের সিদ্ধান্ত হলো যে দুইটা লাইব্রেরি মিলে একটাতে করে দিব। তার কারণ হলো যে একজন টিচার যদি 5 জন ছাত্র পড়ায়, তাহলে একজন টিচার অ্যাকচুয়ালি দুইটা লাইব্রেরিতেই 5 জন করে আছে। তাহলে আমরা এক জায়গায় করে তাহলে 10 জন একসঙ্গে হবে। তাহলে একটা লাইব্রেরিতে আমরা বন্ধ করে দিব এখন আপাতত। তো সেভাবে কিন্তু আমাদের এগুলি যে যারা অনেকেই খোঁজ খবর রাখেন কিন্তু কনসিস্টেন্ট না, হয়তো জিজ্ঞেস করলেন, আমরা বললাম যে ফেব্রুয়ারিতে আসতে হবে, যে কারণ একটা প্রোগ্রাম চলে 3 মাস, তারপরে হয়তো 1 মাস গ্যাপ থাকে, তারপর আবার হয়। তো আমরা বলে দিলাম, কিন্তু হয়তো আর লক্ষ্য করলেন না। হ্যাঁ, যাই হোক, তবু লাইব্রেরিতে যদি খোঁজ খবর রাখেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে আমাদের। ইভেন সেলাই শেখানো থেকে শুরু করে আপনার এমন কিছু নাই যে লাইব্রেরিতে হয় না। হ্যাঁ, সব ধরনের আছে জীবনের জন্য যা দরকার। হ্যাঁ, শুধু বই না খেলে। হ্যাঁ, সুতরাং এগুলি যদি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আমাদের 60টি ব্রাঞ্চ আছে, এনি ব্রাঞ্চে গিয়ে তারা যদি কথা বলেন, এবং প্রতিটি ব্রাঞ্চে এখন আমি দেখছি যে ম্যানেজার যাচ্ছে যে বাংলা ভাষীরা আছে, যেমন তারা চাচ্ছে যে আমরা কিছু বাংলা বই তাদেরকে সাজেস্ট করি, এবং আমরা করতেছি আস্তে আস্তে। যে বেসিক বই যেগুলি লোকজন পড়বে, এগুলি আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদ ভাই। আমি সময় নষ্ট করব না, আমাদের হাতে আর 7 মিনিট আছে। তো আমি দর্শকদের প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য আসতে হয়। আমি শেষ একটা প্রশ্ন শাইলা আজিম আপুর কাছে রেখে আমি বিদায় নিতে চাচ্ছি। সেটা হচ্ছে শাইলা আজিম আপুর কাছে একজন জানতে চেয়েছেন যে আপু, আপনি যেহেতু একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যত্ন নিচ্ছেন খুবই দক্ষতার সাথে, আপনি কি মনে করেন যে 8-10টা বাচ্চাদের যে ডেইলি লাইফে যে একটা রুটিন থাকে, একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সেই একই রুটিনে আমাদের নেওয়া দরকার? তো এটা শাইলা আজিমের কাছে একজন দর্শকের প্রশ্ন। আমি বিদায় নিচ্ছি। শেলি জামান, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রীতা। সো ধন্যবাদ রীতা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটার জবাবে আমি বলতে চাই যে এখন ডিপেন্ড করতেছে আপনি যে বাচ্চাটার কথা বলছেন তার কি ধরনের সমস্যা, শারীরিকভাবে সে কি অ্যাক্টিভ নাকি সে তার কিছু সমস্যা আছে, ডিপেন্ড করে। তো সেরকম ক্ষেত্রে আমার মনে হয় এই লেভেলের বাচ্চাগুলিকে যারা আমাদের কাছে মনে হয়, আমি তো আসলে জানি না আপনি কি ধরনের সমস্যা যুক্ত বাচ্চা নিয়ে কথা বলছেন, তারপরে আমার মনে হয় আমরা অবশ্যই চেষ্টা করব। এটা খুবই কঠিন কাজ, এটা বলা খুবই সহজ হবে কিন্তু করা খুবই কঠিন, কারণ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের বিশেষ বিশেষ ধরনের সমস্যায় তাদের পরিবারকে ফেস করতে হয়। তো আমি মনে করেছি, আমি চেষ্টা করেছি আমার বাচ্চাটাকে আমি একটা নর্মাল জীবনের সাথে ওকে সম্পৃক্ত করতে, এবং আমি ওকে একটা নর্মাল বাচ্চা হিসেবেই ট্রিট করি। কিন্তু আনফরচুনেটলি হোক
যেভাবেই হোক, আল্লাহর ইচ্ছাই হোক, সব ক্ষেত্রে তো আর আমি সাকসেসফুল হই না, তারপরে আমি হাল ছেড়ে দেই না। সেরকম যদি ক্ষেত্র হয়, যদি মনে করেন সেই বাচ্চাটা কোনো একটা অ্যাক্টিভিটিস এর উপরে তার ইন্টারেস্ট আছে, বা সে কোনো একটা কিছু পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, অথবা বাইরে ঘুরতে পছন্দ করে, অথবা খেলতে পছন্দ করে, আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রগুলি বিবেচনা করে, ফাইন্ড আউট করে এই সমস্ত বাচ্চাদেরকে সেই সুযোগটা দেয়া অবশ্যই প্রত্যেকটা পরিবারের সদস্যদের সহযোগিতা থাকা উচিত বলে আমি মনে করি। একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাকে একেবারে যে তাকে অন্যভাবে বড় করতে হবে বা অন্যভাবে তাকে ট্রিট করতে হবে, এই মন মানসিকতা যেন পরিবারের অন্য সদস্যদের মধ্যে না থাকে। সবারই ধৈর্য ধরতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সবাইকে এই মনোবল নিয়ে আগাতে হবে যে অ্যাটলিস্ট ট্রাই তো করা যায়, চেষ্টা করা যায় আর কি। শায়লা আপু, আমরা তোমাকে যারা ব্যক্তিগতভাবে চিনি এবং যারা দূর থেকে দেখেন, যে আমরা জানি তুমি একজন খুব মমতাময়ী একজন মা, মানে কিভাবে তোমার সন্তানকে তুমি গড়ে তুলেছো। আমরা নাহিয়ানকে দেখেছি এবং তোমার বাড়িতে গিয়ে দেখেছি যে মানে এরকম একজন বাচ্চাকে বড় করার পাশাপাশি তোমার কি সুসজ্জিত তোমার বাড়ি, তুমি কি এবং কি চমৎকার তোমার রান্না, এবং তুমি সবজি উৎপাদন করো। সবকিছু মিলিয়ে তুমি একজন ব্যবসায়ী নারী, মানে তুমি কর্মজীবী। তো সবকিছু মিলিয়ে তোমার এত দিকে তুমি কাজ করো, তারপর কত সুন্দর সুচারুভাবে করো, আমরা সত্যি বিস্মিত হই। তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো, মানে একদম সংক্ষেপে, আমাদের হাতে একদমই সময় নেই। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। জাস্ট শুধু আমি একটা কথাই বলবো, মানুষের মানে চিন্তা এবং তার নিজের ডিটারমিনেশন, লাইকে একটা কাজ করার যে একাগ্রতা, নিজের উপরে যে বিশ্বাস, আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সেই বিশ্বাসটাকেই পুঁজি করে, সেই বিশ্বাসটাকেই সম্বল করে যদি সামনে এগিয়ে যাওয়া যায়, যে কোনো কঠিন কাজই সহজ করা সম্ভব। সুতরাং নিজেকে আগে প্রস্তুত করতে হবে, ধৈর্য হারালে চলবে না, আর সমস্ত কিছুর মধ্যে সব সময় নিজের আনন্দটাকে প্রাধান্য দিতে হবে। আমার মনে হয় তাহলে আশেপাশে যারা থাকবে তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর একটা পরিবেশে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ শায়লা আজিম। জাহেদ ভাই, আপনাকে অনুরোধ করব আমাদের সংক্ষেপে যদি একটুখানি বিদায়টা আমাদের সবাইকে শুভেচ্ছা জানান। আমি সবাইকে, যারা দর্শক যারা আছেন সবাইকে শুধু এটা বলতে চাই যে আমরা যেহেতু এই ইমিগ্রেন্টদের জন্য লাইব্রেরি হচ্ছে খুব সবচেয়ে মানে সেফ জায়গা, যেখানে আপনার কখনো আপনার লাইব্রেরি কার্ড করতে গেলে আপনাকে বলবেন না যে আপনার সোশ্যাল সিকিউরিটি কি, আপনার স্ট্যাটাস কি, এগুলি জিজ্ঞেস করা হয় না, এগুলি রেকর্ড নেওয়া হয় না। এবং আমি সবাইকে বলবো যেন সবাই, যেমন ধরেন এই যে সবসময় যদি লাইব্রেরিতে যান তাহলে আপনি জানতে পারবেন কি কি প্রোগ্রাম হচ্ছে। যেমন আমাদের লাইব্রেরিতে আমরা লোকজন যারা আছে তাদের ফ্রি ট্যাক্সের রিটার্নের ব্যবস্থা করি। এটা আমরা করি না, আমরা যেমন ধরেন এআরপির সঙ্গে যেই সংগঠন করে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি, তাদেরকে আমরা বলছি যে আমাদের লাইব্রেরিতে জায়গায় তোমাদের দিব, তোমরা আমাদেরকে এই আমার কমিউনিটির লোকজনকে সার্ভ করো, তারা এভাবে আসতেছে। অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমরা বলি যে, এবং ইংরেজি শিক্ষা হোক, যে লাইব্রেরিতে গিয়ে যেন তারা খোঁজ দেন যে কখন কোনটা হচ্ছে, এবং এই রিসোর্সটা তারা, এটা তো আমাদের ট্যাক্সের টাকায়। আমি চাই যে আমার ওখান থেকে আমার রিকোয়েস্ট হলো সবাই যেন এই রিসোর্সকে ব্যবহার করে। কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ জাহিদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শায়লা আজিম, আমরা আপনাদের পেয়ে খুব ভালো লেগেছে এবং আরো অনেক কথা বলার ছিল, শোনার ছিল, আসলে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সিলেক্ট করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ আমাদের সাথেই থাকবেন, আমাদের অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে আপনার পাশে রাখবেন এবং আমাদেরকে আরো অনুপ্রেরণা দিবেন আপনাদের মতামত জানিয়ে। আসছে বৃহস্পতিবার, আবার আগামী বৃহস্পতিবার দিন ঠিক এই সময়ে রাত 9টায় আবার আমাদের দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শুভ শুভরাত্রি।